প্যাকেটের ভিতর 2 আঙ্গুল দিয়ে একটা করে মটর ভাজা বের করে সেটা আবার বড় করে হাঁ করে মুখের ভেতর চালান করছে হুরায়ন। তার পাশেই বিরক্তিকর মুখে তার কাণ্ড দেখে হাঁটছে তার বেস্ট ফ্রেন্ড আবিয়া। এরকম করে খেলে তার সমস্যা নেই, কিন্তু ভুলেও যদি একটা হাত থেকে রাস্তায় পড়ে তাহলে সেটা তুলে নিয়ে আবারও মুখে দিচ্ছে। এই নিয়ে আবিয়া কিছু বললে উল্টো আরও তাকে ধমক দেয়। আবু, তুই জানিস না অপচয়কারী শয়তানের ভাই। আমি যেহেতু মেয়ে তাই আমি বোন হব। একটা মটর ভাজা পড়লে কতটা গোনা হবে তুই জানোস? আমি জেনে শুনে তো আর শয়তানের ভাই থুকু বোন হব না, তাই না? তুই শয়তানের ভাই বোন হতে যাবি কেন? তুই তো আস্তে একটা শয়তান। বিড়বিড় করে বলল আবিয়া। তার এখন কচু গাছে গিয়ে হাসি দিতে ইচ্ছে করছে। একে তো এই মেয়েটাকে আবু ডাকুক সেটা সে মোটেও পছন্দ করে না, তার উপর এই মেয়ের মুখ থেকে অপচয় নিয়ে জ্ঞান শুনলে রাস্তার মাঝখানে 2 পা ছড়িয়ে বসে কান্না করতে ইচ্ছে করে। এই মেয়েকে তার মা টিফিন দিলে তার থেকে অর্ধেক খেয়ে আর অর্ধেক রাস্তায় ফেলে দেয়। ফলমূল খেতে দিলে সেগুলোকে কুচি কুচি করে কেটে প্যাকেটে নিয়ে সেগুলোকে আবার বাটনা বাটার মতো করে বেটে নিয়ে ডাস্টবিনের সব ময়লাগুলোর নিচে লুকিয়ে রাখে। দুধ খেতে দিলে দুধগুলো তার ব্যালকনির টবে ফেলে দেয়। ডিম খেতে দিলে ডিমগুলোকে কচলে বেসিনে ফেলে দেয় যাতে করে কেউ বুঝতে না পারে। আর তার যত সব জ্ঞান কিনা এই মটর ভাজাতে আসলেই উতলে পড়ে। এই মটর ভাজাতে এই মেয়ে কি পেয়েছে তা আল্লাহই ভালো জানে। তাকে যদি কেউ প্রশ্ন করে, আবিয়া বলো তো হুরায়ন কিসে আটকায়, সে তখন কোনো রকম জড়তা ছাড়াই বলে দিতে পারবে হুরায়ন মটর ভাজাতে আটকায়। আচ্ছা আবু, বল তো ওই ছ্যামড়াটাকে কিভাবে টাইট দিব? হুরায়নের কথায় ভাবনা থেকে বেরিয়ে এলো সে। বরাবরের মতোই হুরায়নকে সংশোধন করে বলল, হুর, তো কয়বার বলবো ওটা আবু নয় আবিয়া। আরে ওই হলো একটা। না হলো না, আমার বাবা 2টা গরু জবাই করে আমার আবিয়া নামে আকিকা দিয়েছে কি তোর আবু টাকার জন্য? আচ্ছা যা, তোর বাবা গরু জবাই করলে আমিও কম যাই নাকি? আমিও গোটা একটা বড় আঙুর জবাই করে তোর আবু নামটার আকিকা দিমুনে। তুই আর কান্দিস না বইন। বইন, এত বড় একটা আঙুর কাটতে তোর প্রাণ কাঁপবে তো। আঙুরের কত দাম, তাই না? তুই বরং একটা মটর জবাই করিস কেমন? না, এটা হতেই পারে না। আমার মটর ভাজাকে আমি কখনো জবাই দিতে পারি না। আচ্ছা আচ্ছা থাম বইন, তুই কিছুই করতে হবে না। তুই বরং আমায় আবু ডাকিস। আরে না, আমি কি কিপটে নাকি? তোর বাপকে তো দেখিয়ে দিতে হবে তার থেকে আমিও কম না। সে গরু জবাই করতে পারলে আমিও গোটা একটা আঙুর জবাই করতে পারি। আচ্ছা বইন, তো যা ইচ্ছে তুই তাই কর, আমি কিছু বলবো না। এখন কাজের কথা আয়। ওই ছ্যামড়াকে কিভাবে টাইট দিব সেটা বল। দেখ হুর, এই নিয়ে তুই 35 বার বিয়ে ভেঙেছিস। আমি তো আর না। এসব নিয়ে তোরই ধারণা বেশি, আমার না। আচ্ছা যা, তোর কিছুই করতে হবে না। যা করার আমিই করব। কি দেখে যে তোরে বেস্ট ফ্রেন্ড বানাইলাম সেটাই বুঝি না আমি। আমিও সেম কথাটা ভাবি। কি দেখে তোর বেস্ট ফ্রেন্ড বানালাম? এর চেয়ে তোর আনন্দ ভালো ছিল। কি কি বললি তুই? সরি দোস্ত, তুই ভালো। আনন্দ তো 1 নম্বরের ফাজিল। দোস্ত, এখন থেকে তোর আমার বেস্টুর মতো লাগছে। ইচ্ছা করছে তোকে শক্ত করে জড়িয়ে ধরে টুকুস টাকুস করে 100টা চুমু খাইতে। কেন বইন কেন? আমি আবার কি এমন লাভ করলাম? ও তুই বুঝবি না, এখন চুপচাপ থাক। আমি কি করছি শুধু দেখতেই থাক। বলেই হুরায়ন ব্যাগ থেকে নিজের মোবাইলটা বের করে নিল। নিজের মুখটাকে খানিকটা বাদরের মতো করে মোবাইলটার সামনে নিল। সাথে সাথেই মোবাইল আনলক হয়ে গেল। এবার সে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে খচ্চর আনন্দিয়া নামে সেভ করা নাম্বারে কল দিল। 3 বার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশের ব্যক্তিকে কিছুই বলতে না দিয়ে হুরায়ন এক নিঃশ্বাসে বলে উঠল, এই খচ্চর, আমি আর আবু রেস্টুরেন্টে আসছি কাচ্চি খেতে। এখানে ভাই সেই রকম দেখতে মাইয়া আছে, তোর জন্য একটা চয়েস করে রাখছি। হাঁটু পর্যন্ত চুল, সুযোগ মিস করতে না চাইলে যেমন আছোস এখনই দৌড়ে চলে আয় এই রেস্টুরেন্টে। টুট 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 শব্দ ভেসে এলো ওপাশ থেকে। কল কেটে দিয়েছে।
হুরায়নের মুখে বাঁকা হাসি। সে জানে ও পাশের ব্যক্তি এখন যেখানেই আছে, যেই রকমই আছে সেই রকমই চলে আসবে। আবিয়া মাথায় হাত দিয়ে বলল, ওরে দোস্ত রে, আজ তো তুই শেষ। ওই হুরাইন যে তোরে লম্বা চুলের মাইয়া আর কাচ্চির কথা বলে ফাঁদে ফেলছে, সেটা তো তুই জানিস না রে। মনে মনে ভেবে মুখটা কাদো কাদো করে ফেলল। হুরায়নের মুখে লেগে আছে বাঁকা হাসি। হুরায়ন আর আবিয়া এসে রেস্টুরেন্টের সামনে থামতেই একটা ছেলে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। একটু ঝুঁকে দুই হাঁটুতে হাতের ভর দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব জোরে দৌড়ে এসেছে। পরনে একটা হাফ প্যান্ট আর একটা সাদা টি শার্ট, যার গায়ে হালকা ফুটো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাড়িতে পরা টি শার্ট। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের একপাশে দাগ হয়ে আছে। হয়তো বা ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে এই অবস্থা। তাকে দেখেই আবিয়া চিৎকার করে বলে উঠল, দোস্ত, তোর এই অবস্থা কেন রে? ছেলেটা তার কথায় গুরুত্ব না দিয়ে হুরায়নকে বলল, এই হুররে, মেয়ে কই? তাড়াতাড়ি দেখা। ওরে আনন্দাইয়া, তোরে তো সেই লাগতেছে, এখন একেবারে পারফেক্ট ফকিরের মতো। দূর খচ্চন্নি, এসব বাদ দিয়ে আগে বল মেয়ে কই? তুই তো জানোসই পুরো 5 মাস ধরে একটা লম্বা চুলের মাইয়া খুঁজতেছি। পুরো ভার্সিটিতে তো দূর বাংলাদেশেও পাই নাই, তাই তো তোর কল পেতেই চলে আইলাম। আচ্ছা, এখন আমি কি বলতেছি শুন। আমি আর আবিয়া এখন রেস্টুরেন্টে ঢুকবো, ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকবি। আমি যখনই মেসেজ দিব তখনই হন্তদন্ত করে ঢুকে যাবি। গিয়ে আমি যেই টেবিলে বসবো সেই টেবিলে গিয়ে আমাকে বলবি, কই 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 সে, আমাকে এক্ষুনি দেখিয়ে দে। আমি দরকার হলে তার পায়ে পড়বো, তবুও সে যেন রাজি হয়। আর সে যদি রাজি না হয় তাহলে আমি হারপিক খেয়ে মরে যাব। কিন্তু বান্দরনি, থুক্কু থুক্কু বনু, এত কথা কেন বলবো? ধুর বান্দর, তোর ওই চেহারা দেখে কি মেয়ে এমনি এমনি পটবে নাকি? একটু কান্নাকাটি করলে তারপরই মন গলবে মেয়ের। আচ্ছা দোস্ত, তুই যা বলবি তাই হবে। তুই তাহলে থাক, পারলে চোখে একটু পানি আনার চেষ্টা কর। আচ্ছা। হুরায়ন এবার আবিয়ার হাত ধরে ভেতরের দিকে হাঁটা দিল। আবিয়া বুঝতে পারছে এই মেয়ে আনন্দকে দিয়ে তার কোনো স্বার্থ হাসিল করাতে চলেছে। বেচারা আনন্দ তো জানেই না তাকে কেন ডাকা হয়েছে এখানে। হুরায়ন গিয়ে একটা টেবিলের সামনে দাঁড়ালো। সে আসার আগেই মা তাকে ছেলেটার একটা ছবি দেখিয়েছে, তাই সে ছেলেটাকে চিনে। ছেলেটার সামনে গিয়ে নরম করে সালাম দিল। আসসালামু আলাইকুম, আপনি সাদাত মির্জা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সাদাত মির্জা। আপনি কি হুরায়ন শিকদার? জি। হুরায়ন খুবই নরম কণ্ঠে বলল, যেন সে একটা লাজুক লতা। আবিয়া তো তার এমন নরম রূপ দেখে টাসকি খেয়ে যাচ্ছে। এই মেয়ে এত শান্ত কেমনে? তবুও সে চুপচাপ আছে। ঠোঁটে মুচকি হাসি নিয়ে সেও সালাম বিনিময় করলো। সাদাত হুরায়নের দিকে তাকিয়ে বলল, তো বলুন কি অর্ডার দিব? কাচ্চি অর্ডার দেন, এখানে কাচ্চি অনেক ভালো। ও আচ্ছা। সাদাত ওয়েটারকে ডেকে কাচ্চি অর্ডার দিল। এবার হুরায়ন বলল, খাবার আস্তে আস্তে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলুন না। আসলে হয়েছে কি, আমি আসলে একটা ছেলেকে ভীষণ ভালোবাসি, ছেলেটাও আমাকে ভীষণ ভালোবাসে। বলতে গেলে আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারবো না। ও যে আমার জন্য কি পাগল সেটা আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। বলতে বলতে সে আনন্দকে মেসেজ করে দিল। তার কথা থামতেই সাদাত কিছু বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই আনন্দ ছুটে এসে হুরায়নকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করে বলে উঠল, এটা আমি কি শুনছি? ও কোথায় হুর? ওকে বলো রাজি হয়ে যেতে, না হলে কিন্তু আমি হাত কাটবো, না হয় হারফিক খেয়ে নিব। আমার ভালোবাসা কতটা গভীর সে যদি না বুঝে তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তাকে বলে দিস ওই লম্বা চুলের অধিকার শুধু আমার, শুধু চুল নয়, পুরোটাই আমার। পুরো রেস্টুরেন্টে সবাই হা করে তাকিয়ে আছে। আনন্দ দৌড়ে আসার সময় কয়েকটা টেবিলের সাথে ধাক্কা খেয়েছে, তাই সবাই তাকে শুরু থেকেই খেয়াল করছে। হুরায়নের তো সেই রকম খুশি লাগতেছে, এবার বিয়েটা ভেঙে যাবে।
সেটা নিয়ে সে নিশ্চিত। এবার সেও মুখটা কাদো কাদো করে বলল, কান্না করিও না, তোমার কান্না করার প্রয়োজন নেই। উনি অবশ্যই রাজি হবে। তোমার এত ভালোবাসা দেখে কি রাজি না হয়ে থাকতে পারেন তিনি? বলে আনন্দর মাথায় হাত বুলিয়ে দিল। সাদাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হুরায়নকে প্রশ্ন করলো, হুরায়ন উনি কে? ওই তো আমার ভালোবাসার মানুষ, আনন্দ, আনন্দ খান আরশ। এবার তার কথা শুনে আনন্দ চিল্লিয়ে উঠতে নিলে হুরায়ন তার মুখ চেপে ধরে বলল, বাবু হয়েছে, আর কান্না করিও না। তুমি ওনাকে আর কিছু বলবে না। আমরা এত করে বলার পরও যদি উনি না মানেন, তাহলে দুজনেই বিষ খেয়ে নিব। আরে না না না, আমি আপনাকে বিয়ে করব না। আমি গিয়ে সবাইকে বলে দিব যে আমি রাজি নই। সাদাতের কথা শুনে এবার হুরায়ন একটু শান্ত হয়ে বসে পড়ল। আনন্দের দিকে তাকিয়ে বলল, এ কি বাবু, তুমি যেমন ছিলে তেমনই চলে এসছো? নিশ্চয়ই আমার এই সংবাদটা পেয়ে তুমি এভাবে ছুটে এসছো। হুরায়নের কথায় আনন্দ তার দিকে এমন লুক দিল যেন সে চোখ দিয়ে শাসাচ্ছে হুরায়নকে। হুরায়ন সেদিকে পাত্তা দিল না। সে তার মতো সাদাতকে তার আর আনন্দের প্রেম কাহিনী বোঝাচ্ছে। আনন্দকে এক ফাঁকে বলে দিয়েছে, যদি তুই চুপচাপ বসে থাকিস আর আমার তালে তাল মেলাস, তাহলে তোকে 3 প্লেট কাচ্চি ও 500 টাকা দিব। ব্যাস হয়ে গেল। সেই থেকে সে হুরায়নের কথায় তাল মেলাচ্ছে। ওয়েটার এসে কাচ্চি এনে দিল তাদের টেবিলে। কাচ্চি আসতেই আবিয়া, হুরায়ন ও আনন্দ তিনজনেই 3 প্লেট নিয়ে নিল। অর্ডার যেহেতু 3 প্লেট দিয়েছিল, তাই বেচারা সাদাত হাঁ করে তাকিয়ে আছে। হুরায়ন খেতে খেতে তার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, আমরা আসলে কালকে থেকে কিছুই খাইনি। যখন থেকে মা বিয়ের কথা বলল, তখন থেকে কান্নাকাটি ও অনশন শুরু করেছিলাম, তাই আর খাওয়া হয়নি। আর আনন্দ তো এক কাঠিও পড়ে ও 1 গ্লাস পানি পর্যন্ত খায়নি। আর আমাদের এই অবস্থা দেখে আবিয়া বেচারিও না খেয়েছিল। ও আচ্ছা, বলছি আর কেউ কি আছে? না মানে আপনাদের তিনজনকে দেখে না খেয়ে আছে এমন? হ্যাঁ, আমাদের আরও 3 জন বেস্ট ফ্রেন্ড আছে। যদি তাদেরকেও খাওয়াতে চান, তাহলে আর 3 প্যাকেট পার্সেল করে দিতে বলেন। জি ঠিক আছে। সাদাত আরও 3টা পার্সেল করে দিতে বলল। তারপর হুরায়নের দিকে তাকিয়ে বলল, মিস হুরায়ন, আমার আপনাকে কিছু বলার ছিল। জি বলুন, কি বলবেন? দ্বিধা না রেখে বলে ফেলুন। হুরায়নের কাছে থেকে অনুমতি পেয়ে সাদাত তাদের পাশের টেবিলে বসে থাকা একটা মেয়ের হাত ধরে তাদের সামনে এনে বলল, মিট মাই গার্লফ্রেন্ড মাহিরা। কি? চিল্লিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো হুরায়নরা তিনজনে। জি হ্যাঁ, আসলে আমার ফ্যামিলি থেকে আমাদের রিলেশন মেনে নিচ্ছিল না, তাই আমি ভেবেছিলাম যে আজকে আপনাকে বলে বিয়েটা ভেঙে দিব। তাহলে এখন কি হবে? বিয়েটা ভাঙবে কি করে? তবে আপনি চিন্তা করবেন না, বিয়েটা আমি ভাঙবো। আপনারা বরং কাচ্চি খান, আমরা বরং আসি এখন। আর হ্যাঁ, বিলটা আমি দিব। ধরে নিন বিয়ে ভেঙে যাওয়ার ট্রিট এটা। ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। বলেই সাদাতরা চলে গেল। হুরায়নরা সাদাতের প্রথম কথাগুলো শুনে খুশি হলেও শেষের কথাটা বুঝল না। সাদাতরা বের হতেই আনন্দ হুরায়নের ঝুঁটি করা চুলগুলো মুঠোতে নিয়ে ইচ্ছে মতো টেনে দিল আর চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোর কোন জনমের প্রেমিক রে খচ্চরনি? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোর লগে প্রেম করবো বান্দরনি? নিজের চেহারা দেখছস? ধলা ইন্দুর নিয়ে একটা লম্বা চুলওয়ালি মেয়ের কথা বলে তুই আমাকে দিয়ে অভিনয় করালি, খচ্চর মহিলা। আমার কি খেয়ে দিয়ে কাজ কাম নেই যে তোর জন্য বিষ খাবো? ওই আনন্দাইয়ার বাচ্চা আনন্দাইয়া, চুল ছাড় কুত্তা আমার, সাধেই লম্বা চুল। ওই বান্দর, এখন যদি চুল না ছাড়িস তাহলে তুই টাকাও পাবি না, সাথে কাচ্ছিও না। ওই যে পার্সেল করে নিলাম, এগুলো কিন্তু তোর জন্যই ছিল। আনন্দর হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলল হুরায়ন। কথাগুলো শোনার সাথে সাথেই আনন্দ তার চুল ছেড়ে দিয়ে ভদ্র হয়ে বসে পড়ল। যা করার তা সে পরে করবে, আগে এই মহিলার কাছ থেকে টাকা আদায় করে নি। খাওয়া দাওয়া শেষে পার্সেলগুলো হুরায়ন নিজের হাতে করে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। রাস্তার ধারে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। 3টা মটর ভাজা কিনে ব্যাগের ভিতরে রাখলো। অতঃপর আনন্দকে উদ্দেশ্য করে বলল, আনন্দ, এই নে 10 টাকা। এগুলো দিয়ে ওই দোকান থেকে 10টা চকলেট নিয়ে আয় তো।
আনন্দ কিছু বলতে গিয়েও চুপ রইল তার টাকার জন্য। সে চকলেট আনতে চলে গেল। আনন্দ কিছু দূর যেতেই হুরায়ন আবিয়ার হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে বলে উঠল, আনন্দাইয়া, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজকের অভিনয়ের জন্য এই 10 টাকা তোর। তারপর 1 2 3 স্টার্ট বলে এমন এক দৌড় দিল যে তাকিয়ে আর পায় কে। আনন্দ তো কিছুক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে থাকলো। তারপর কি হয়েছে বুঝতে পেরে সে ওর ছুট দিল আর চিল্লিয়ে বলছে, ওই হুররেন্নির বাচ্চা হুররে, আমার টাকা না দিয়ে কই যাস? আমার কাচ্চি রে। কিন্তু তার কথা আর শুনে কে? হুরায়নরা ততক্ষণে পগার পার। অনেকক্ষণ দৌড়ে তাদের কোনো আভাস না পেয়ে থেমে গেল আনন্দ। মনে মনে ঠিক করে নিল, হুরায়নকে হাতের কাছে পেলে ওই বেটির হাঁটু অবধি চুলগুলোকে একটা একটা করে ছিঁড়ে নেবে সে। প্রায় আধ ঘন্টা দৌড়ে হুরায়ন একটা গাছের নিচে এসে থেমে গেল। আবিয়া চিল্লিয়ে বলে উঠল, এরকম করলি কেন তুই? আর একটু হলেই তো আমার কিউট ছোট্ট পান পাখিটা ফুরুট করে উড়াল দিত। কিন্তু ওরাল দেয়নি তো, তাই আর কিছু না বলে চুপচাপ এখানে বসে জিরিয়ে নে। বলেই আবিয়ার হাত ধরে বসিয়ে দিল। আবিয়া বসতে বসতে বলল, এখন বল, তুই এমন করে দৌড়ালি কেন? ওই বান্দরের হাত থেকে বাঁচার জন্য। মানে হলো ওখানে থাকলে ওকে আমার 500 টাকা দিতে হতো, কিন্তু আমি তো সেটা কখনো হতে দিতে পারি না বল। আর তাছাড়া ওই খচ্চর আমার কিউট চুলগুলো টেনেছে ইচ্ছা মতো, তাই এটাই ওর শাস্তি। আর কাচ্চি দিলি না কেন? কারণ এইগুলো আমার আর তোর। মানেটা খুব সহজ। এখন তো আমরা দুপুরের খাবার খেলাম, আর এগুলো দিয়ে বিকালে খাবো। ও, ও হ্যাঁ, আরো একটা বড় কাজ আছে। কি কাজ? আরে তুই দেখতে থাক। বলে তার ব্যাগ খুলে একটা ছোট্ট চাকু বের করলো, যেটা সে সব সময় নিজের সাথে রাখে। এবার হাতের মুঠো থেকে একটা আঙ্গুর বের করলো। এটা দেখে তো আবিয়া ভ্যাবাচাকা খেয়ে প্রশ্ন করল, এটা কই পেলি তুই? আরে দোস্ত, দৌড়ে আসার সময় বাজারে একটা ফ্রুটের দোকান ক্রস করে এলাম না। হ্যাঁ তো, তুই ওখানে কখন থামলি? ও মা, আমি থামতে যাব কেন? তাহলে এটা কিভাবে পেলি? দৌড়ে আসার সময় দেখি দোকানের সামনে আঙ্গুর ঝুলানো। দোকানের ছেলেটাও ছিল যুবক। তারপর আমি কি দোকানের সামনে আসতেই ওই ছেলেটাকে একটা চোখ টিপ দিয়ে ছেলেটার হাতের দিকে তাকিয়ে হাসলাম। তখনই ছেলেটা হাতের দিকে তাকাতেই আমি একটা আঙ্গুর ছিঁড়ে নিলাম। ব্যাস, হয়ে গেল। নয়, হ্যাঁ। এখন বেশি কথা না বলে বড় বড় করে 5 কলেমা পড়তে জানিস তো? জানি, কিন্তু কেন? আরে দেখ, আমরা তো এখন তোর আবু নামটার জন্য আকিকা দিব, কিন্তু আকিকা কিভাবে দিতে হয় জানি না, তাই এই 5 কলেমা পড়ে একটা আকিকা দিব। ও, এখন শুরু কর। বলে হুরায়ন আঙ্গুরটাকে সামনে গাছের শেকড়ে রাখে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই আঙ্গুরটাকে কেটে ফেলল। তারপর মাথায় ওড়না টেনে পশ্চিম দিক হয়ে 2 হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমি আকিকা দিতে জানি না, কিন্তু আমার এই আকিকা না দিলেও এই আবু আমাকে এই নামটা ডাকতে দিত না, তাই আমি যেমন জানি তেমন করেই দিলাম। তুমি বরং আমার আকিকাটা গ্রহণ করে নিও, প্লিজ প্লিজ প্লিজ। এবার আবিয়ার দিকে তাকিয়ে দাঁত দেখিয়ে হাসি দিয়ে বলল, এবার হয়েছে? আমি তোর আবু নামটার জন্য আকিকা দিলাম, তাই আর কিছু বলতে পারবি না আমাকে। ক্ষমা করে দে বোন, তোকে এই কথাটা বলেই আমার অপরাধ হয়েছে। আমি আর কিছু বলবো না তোকে। এখন যদি দয়া করে বাড়ি যাস, তাহলে আমি ধন্য হব। 2 হাত জড়ো করে নমস্কার করার ভঙ্গিতে হুরায়নকে উদ্দেশ্য করে কথাগুলো বলে থামল আবিয়া। এতক্ষণ এই মেয়ের এই কাণ্ডগুলো দেখে সে মাথায় হাত দিয়ে বসেছিল। হুরায়নের এই কাজে সে তেমন ভরকালো না, কারণ সে তো জানে এই মেয়ের কাজই এগুলো। যত সব উদ্ভট কাজ আছে সব এই মেয়ের দ্বারাই সম্ভব। হুরায়ন একটা হাসি দিয়ে বলল, আরে আগে দাঁড়া, আগে আকিকার আঙ্গুরটা ভাগ করি। বলে আঙ্গুরটাকে 3 ভাগে ভাগ করে নিল। তার মধ্য থেকে এক টুকরো আবিয়াকে খাইয়ে দিল, আর এক টুকরো নিজে খেয়ে নিল। এরপর আরেক টুকরো একটা কাগজে মুড়িয়ে ব্যাগে রেখে দিল। আবিয়া এটা কেন রেখেছে জিজ্ঞাসা করলে সে জানালো এটা আনন্দের ভাগেরটা। আবিয়াও আর কিছু বলল না। সে জানে হুরায়ন কেমন,
এই মেয়ে সারাদিন দুষ্টুমি করলেও প্রিয় মানুষদেরকে সে অনেক ভালোবাসে। তাদের ফ্রেন্ড লিস্টে তারা 3 জনই আছে। 3 জনের মধ্যে হুরায়ন সবচেয়ে বেশি কেয়ারিং। কারো কোনো কিছু হলে সে আগে বিচলিত হয়ে পড়ে। তাদেরকে কিছু বললে হুরায়ন আগে তার প্রতিবাদ করে। দিন শেষে হুরায়নের এই দুষ্টুমি তাদের ভালো থাকার কারণ। সারাদিন ঘোরাঘুরি করলো হুরায়ন আর আবিয়া। দিন শেষে বিকেলে কাচ্চিগুলো খেয়ে নিল এক জায়গায় বসে। দুজনে বললে ভুল হবে, কারণ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই হুরায়ন আনন্দকে কল করে আসার জন্য। আনন্দ আসলে দুজনার মধ্যে প্রায় 1 ঘন্টা মারামারি চলে। আনন্দ তার কথা মতো 2-1টা চুলও ছিঁড়ে নেয় হুরায়নের মাথা থেকে। সেগুলো আবার পকেটে ঢুকিয়ে রেখেছে আর হুরায়নকে বলেছে বাড়িতে গিয়ে এগুলো সে পুড়িয়ে ফেলবে। এতে করে হুরায়ন আরও ফুঁসে উঠে আরও কয়েক ঘা লাগিয়ে দেয় তার পিঠে। খাওয়া দাওয়া শেষ করে তারা এখন রাস্তার ধারে হাঁটছে। তাদের 3 জনের বাড়ি একই ভবনে। স্রোতসিনী নামক ভবনের 4র্থ তলায় আবিয়াদের বাড়ি, আর 5ম তলার বাম দিকে আনন্দ ও ডান দিকে হুরায়নদের ফ্ল্যাট। তাদের বন্ধুত্ব অনেক গভীর। ছোটবেলা থেকেই তাদের এই বন্ধুত্ব। এখন তারা অনার্স 2nd ইয়ারে পড়ে। তারা তবুও তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি। দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে ভরপুর তাদের বন্ধুত্ব। ইন্টার 1st ইয়ারে থাকতে আবিয়া একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়, কিন্তু বছর 2 যেতেই ছেলেটা তার সাথে প্রতারণা করে অন্য আরেক মেয়ের সাথে প্রেম করে। আর হুরায়ন সে বরাবরই এসব প্রেম ভালোবাসা বিয়ে থেকে দূরে থাকে। তারও অবশ্য কারণ আছে। কারণটা হলো তাদেরই আর একটা বেস্ট ফ্রেন্ড নীলিমা। মেয়েটাও তাদের সাথী ছিল ছোট্টবেলা থেকে। ক্লাস 9 থেকে একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। ছেলেটা তখন অনার্সে পড়তো। এরপর এসএসসি পরীক্ষার পর তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে নীলিমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তার সাজানো গোছানো সংসারটাতে নেমে আসে পরকীয়া নামক ঘূর্ণিঝড়। চোখের সামনে প্রিয় চেনা মানুষটার একের পর এক বদল মানতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। এরপর থেকে হুরায়ন প্রেম ভালোবাসা বিয়ে এই সব কিছুকে ঘৃণা করতে শুরু করে। এই ঘৃণার রেস ধরেই এই নিয়ে সে 35টা বিয়ে ভেঙে দিয়েছে। তার বাবা মাও নাছোড়বান্দা, তাই তো তারাও একের পর এক পাত্র এনে চলেছে তার সামনে। আর অন্যদিকে আনন্দ, ওর কথা আর কি বলবো। এই ছেলে নাকি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসে। প্রেমে পড়েছে তার লম্বা চুলের, কিন্তু সে কে তা আজ পর্যন্ত জানতে পারেনি হুরায়ন ও আবিয়া। তারা অনেক চেষ্টা করেও পারেনি সত্যিটা জানতে। আর এই যে সে সবার সামনে বলে সে পেলে বয়, বাস্তবে সম্পূর্ণ তার উল্টো। আবিয়া জানে আজকে আনন্দ মেয়ের কথা বলতে আসেনি। তে হুরায়নের কিংবা আবিয়ার কোনো প্রয়োজন লাগবে বলেই এভাবে হন্তদন্ত হয়ে এসেছে। এত সব নাটক করেছে যাতে তারা বুঝতে না পারে। এই হুরায়ন আর আনন্দ দুটোই একই রকম। প্রিয় মানুষগুলোকে সুন্দর করে আগলে রাখবে ঠিকই, কিন্তু তা ওই উপর প্রান্তের মানুষটাকে বুঝতে দেয় না। বরং সবটা এমনভাবে উপস্থাপন করে যেন সে নিজের স্বার্থ হাসিলের জন্য সবটা করেছে। এসব ভাবতে ভাবতে আনমনে হেঁটে চলেছে আবিয়া। পাশেই আনন্দ আর হুরায়ন ঝগড়া করছে। ওই চুন্নি, শাক চুন্নি, আমার টাকা দে এখনই। না দিব না। কি করবি তুই? তোর চুল একটা একটা করে ছিঁড়বো। ব্যাস এতটুকুই? দাদুর লাঠিটা দিয়ে ইচ্ছে মতো কেলাবো। আমাকে ধরতে পারলে তো সুযোগ বুঝে দড়ি দিয়ে বেঁধে রেখে পেটাবো। সেগুড়ে বালি। দেখে নিস তুই বান্দরনি। আচ্ছা দেখে নিব, শালা কুত্তা বাদর শাকচুন্না। এই শাকচুন্নাটা আবার কি? শাকচুন্নির মেল ভার্সন। কি? রে জলহস্তি। আর আমি জলহস্তি হলে তুই হলি জলহস্তিনি। এটা তো জলহস্তির বউয়ের নাম হবে। আমি কি তোর বউ নাকি বান্দর? তবা তবা তবা, এই কথা কখনো মুখে উচ্চারণ করবি না। আশ্চর্য, আমি কি এমন বললাম যে এতবার তবা পড়লি? ওই যে বললি আমার বউ। খবরদার বলছি, হুররে বান্দরনি, আর একবারও এই শব্দ মুখ থেকে বের করবি না। আশ্চর্য, এটা কি আমি সত্যি সত্যি বলেছি নাকি কুত্তা? মিথ্যে মিথ্যেও এই কথা মুখে আনবি না কুত্তি। আনবো, 100 বার আনবো, দেখি তুই কি করিস।
একবার মুখ দিয়ে বের কর না, তাহলে বুঝবি কত ধানে কত চাল। আমি তোর বউ, আমি তোর বউ, আমি তোর বউ, আমি তোর বউ, এবার দেখি কি করস। হুরায়ন কথা শেষ করতে আনন্দ তাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। হুরায়নও কম যায় না, সে নিজেও একের পর এক মারতে লাগলো আনন্দকে। দুজনে চুল টেনে একে অপরের চুল ছিঁড়ে ফেলেছে। আবেয়া বেচারি এসব দেখেই যাচ্ছে। এটা তো আর নতুন কিছুই না, রোজ রোজ এসব দেখে যাচ্ছে সে। কেউ দেখলে বলবে না যে এরা অনার্সের স্টুডেন্ট। এখন কেউ দেখলে এক কথায় বলে দিবে এরা ক্লাস 10-এর ছেলে মেয়ে। এসব দেখে তার হতাশার নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। স্রোতস্বনী মঞ্জিল নামক ভবনটির সামনে এসে তিনজনেই থামলো। অতঃপর নিজেদেরকে গুছিয়ে নিল ভালো করে। মুখটাকে ইনোসেন্ট করে গেট খুলে তিনজনেই ঢুকে পড়ল। লিফটে উঠেও দুজনে অনেক ঝগড়া করলো। আবিয়া প্রথমে লিফট থেকে নেমে গেল 4 তলায়। হুরায়ন আর আনন্দ 5 তলায় নেমে যে যার ফ্ল্যাটে চলে গেল। যাওয়ার আগে অবশ্য একে অপরকে চোখ দিয়ে শাসাতে ভুলল না। হুরায়ন শান্ত মেয়ের মতো করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে নিলেই দেখে দরজা খোলা। সে ভাবল হয়তো কোনো মেহমান এসেছে, তাই দরজা খোলা। কিন্তু ভেতরে গিয়ে দেখে আনন্দর বাবা মা ভাই ভাবি ও তার বাড়ির সবাই বসে কি যেন বলাবলি করছে। তাকে দেখে সবাই এমনভাবে তাকালো যেন সে উগান্ডা থেকে পৃথিবীতে ডাউনলোড হয়েছে এইমাত্র। হঠাৎ তাদের দৃষ্টি তার দিক থেকে তার পিছনে গিয়েছে। বুঝতে পেরে সেও পিছনে ফিরে তাকিয়ে দেখল আনন্দ এসেছে। নিশ্চয়ই ফ্ল্যাটে গিয়ে কাউকে না পেয়ে এখানে এসেছে। হুরায়ন সবার দিকে তাকিয়ে হাসি মুখে কিছু বলতে নিলে তার বাবা মা তাকে তাদের কাছে ডাকে। সেও ভালো মেয়ের মতো তাদের দিকে এগিয়ে যায়। আনন্দ বাবা মায়ের ডাক পেয়ে তাদের দিকে এগিয়ে যায়। তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস সেটা আমাদেরকে আগে বলিসনি কেন? হঠাৎ করে দুজনেই এমন কথা শুনে চিল্লিয়ে ওঠে। মানে? কি? মানে তো তোরাই ভালো জানিস। এর জন্য বুঝি হুট তুই এতগুলো বিয়ে ভেঙে দিয়েছিস আর বিয়ের জন্য এত তাড়াতাড়ি রাজি হচ্ছিলি না? মায়ের কথা শুনে থতমত খেয়ে যায় হুরায়ন। এখন সে কি বলবে? নিশ্চয়ই ওই সাদাতের বাচ্চা সাদাত নিজে বাঁচার জন্য তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এখন সে কি করবে? মাকে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে নিলে মা থামিয়ে বলে উঠল, থাক, আর কিছু বলতে হবে না, আমরা বুঝে গিয়েছি সব। এবার তোরা চুপ থাক, যা করার আমরা করব। অতপর হুরায়ন আর আনন্দকে জানানো হলো যে তাদেরকে এই মুহূর্তে বিয়ে করতে হবে, কারণ কেউ একজন নাকি রেস্টুরেন্টে তাদের করা কাণ্ডগুলোকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। আর এসব দেখে তাদের আত্মীয় স্বজনরা সবাই একের পর এক কল দিয়ে যাচ্ছে। বিয়ের কথা শুনতেই আনন্দ আর হুরায়ন দুজনে একসাথে চিল্লিয়ে বলে উঠল, অসম্ভব, এই শয়তানকে আমি কিছুতেই বিয়ে করব না। আমিও করব না। তাদের আশেপাশের সবাই এমন রিয়াকশন দিচ্ছে যেন তারা কিছুই শুনেনি। আনন্দ আর হুরায়ন তাদেরকে এত করে বলার পর তারা বিয়েটা ভাঙল না। উল্টো হুরায়ন সব কিছু খুলে বলতেই ওনারা জানিয়েছেন এটা তাদের বিয়ে ভাঙার শাস্তি। ওরা দুজনে কান্নাকাটি করেও কাউকে থামাতে পারল না, বরং আনন্দের ভাই তাকে নিয়ে গেল বর সাজাতে, আর ভাবি হুরায়নকে নিয়ে গেল বউ সাজাতে। দুজনে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, এই বিয়ে কিছুতেই হবে না, আমি ওরে বিয়ে করব না। কিন্তু কে শুনে কার কথা? তাদেরকে যেতে দেখে এবার সবাই ব্যস্ত হয়ে পড়ল ছোটোখাটো আয়োজন করতে। আজকে যখন সাদাত তাদেরকে কল দিয়ে সব জানালো আর ফেসবুকে ওই ভিডিওটা দেখলো, তখনই তারা দুই পরিবার একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা দেওয়ার। তারা জানে এই দুজন একে অপরকে ভালোবাসে না, তবুও দুজনের নামে তো একটা দুর্নাম রটে গিয়েছে। তার উপর হুরায়ন আনন্দর সাহায্যে একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে। তার চেয়ে বরং এত কাহিনী না করে দুজনকে বিয়ে দিলেই সব মিটে যাবে। একসাথে থাকতে থাকতে না হয় একে অপরকে ভালোবেসে নিবে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপাতত এই দুর্নাম থেকে বাঁচানোটা জরুরি তাদেরকে। কিছুক্ষণ পর হুরায়নকে বউ সাজিয়ে আনন্দর ভাবি রুম থেকে বের হতেই সেখানে আনন্দ এসে উপস্থিত হয়। ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে ভাবি চলে যায়।
আনন্দ হুরায়নকে বলে, যদি বিয়েটা করতে না চাস তাহলে এক্ষুনি কিছু না বলে চুপচাপ ব্যালকনি দিয়ে নিচে নামবি। খবরদার বলছি, কোনো কথাই বলবি না, এবং যা করার দ্রুত কর। হুরায়নও আর কিছু না বলে ব্যালকনি দিয়ে নিচে নেমে পড়ল। তারা এর আগেও অনেকবার পাইপ দিয়ে নিচে নেমেছে এখান থেকে, কিন্তু আজকে শাড়ি পরে থাকায় একটু কষ্ট হয়েছিল ঠিকই, তবুও নামতে পেরেছে এই অনেক। ওর পিছু পিছু আনন্দও নেমে এলো। অতপর দুজনে মিলে সবার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে কিছু দূর চলে গেল। সেখানে আগে থেকেই আনন্দের একটা বন্ধু দাঁড়িয়েছিল বাইক নিয়ে। তার বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে তারা চলে গেল। আনন্দ অনেকক্ষণ ধরে ড্রাইভ করে একটা গ্রামের পাশে এসে গাড়ি থামালো। এর আগে তারা নদীর পাড় থেকে ঘুরে এসেছে এবং রাত হয়ে যাওয়ায় খাবারটাও একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিল। এর মধ্যে তাদের ঝগড়া 1 মিনিটের জন্যেও থামেনি। এখন তারা বসে আছে একটা মাঠের মাঝখানে। আচ্ছা বান্দর, একটা কথা বলতো। আগে বান্দর বলাটা বন্ধ কর, বান্দরনি। আগে নিজের ভাষা ঠিক কর। আমার ভাষা আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে, না হলে আজকে তুই যেই কাণ্ড ঘটালি তাতে এতক্ষণে তোকে 101 বার পানিতে চুবানো উচিত ছিল আমার। কি বললি তুই? আমাকে 100 বার পানিতে চুবানো হলে তোকে তো সারা রাত দিন পানিতে চুবানো উচিত। কেন কেন? আমি আবার কি করলাম? সব তোর জন্য হয়েছে। কিন্তু করেছিটা কি শাকচুন্নি, সেটা তো বল। আমার মাথা করেছিস। দূর ছাই, আর কথাই কমু না। যার জন্যে করি চুরি সেই বলে চোর। এই তুই আমার জন্য কি চুরি করেছিস? আজকে সকাল থেকে যা হলো সব কিছুই তো তোর জন্যে হলো। কি বললি তুই? ঠিকই তো বললাম। দাঁড়া তুই। বলেই হুরায়ন এসে আনন্দর চুল টেনে দিল জোরে। এতে করে তার হাতে কয়েকটা চুল চলে এসেছে। এসব দেখে তো আনন্দ হায় হুতাশ করতে করতে শেষ। তাদের ঝগড়ার মাঝে তাদের উপর একত্রে 3-4টা লাইট পড়ল। এতে দুজনেই ভয় পেয়ে দুদিকে ছিটকে সরে গেল। মুহূর্তেই সেখানে 4-5 জন মানুষ চলে এলো। এদেরকে দেখে হুরায়ন খানিকটা ভয় পেয়ে গেল। আনন্দ তাকে সাহস দেওয়ার জন্য তার হাতটা শক্ত করে ধরে রাখলো। ওই লোকগুলোর থেকে একজন বলে উঠল, এই ছেলে, কে তোমরা? এখানে কি করো? আসসালামু আলাইকুম। আসলে আঙ্কেল, আমরা ফ্রেন্ড, এখানে ঘুরতে এসেছিলাম। ওই পোলা, আমা করে কি আবাল পাইছস যে তোরা যা বলবি তাই বিশ্বাস করব? দেখুন আঙ্কেল, আপনারা বিশ্বাস করেন বা না করেন তাতে আমাদের কিছুই যায় আসে না। হ, তা যাই আসবো কেন? নষ্টমী করার সময় তো কিছু মনে থাকে না, তাই না? আঙ্কেল, মুখ সামলে কথা বলেন। কিসের মুখ সামলে কথা বলা? এই মাইয়ারে দেখেই বোঝা যায় সে এই মাইয়া বিয়ের কোণে। নিশ্চয়ই এরে নিয়ে পালাইয়া আইছস। দেখুন আঙ্কেল, আপনারা কিন্তু ভুল বুঝছেন। ও আমার হবু বউ। আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই পোলা, এখন না বললি ও তোর বন্ধু? তাহলে আবার হবু বউ হইল কেমনে? কাহিনী করো সেখানে। মুহূর্তের মধ্যেই মাঠে মানুষের ভিড় নেমে পড়ল। কয়েকজন মিলে কাজী নিয়ে এলো, সাথে মসজিদের ইমামকেও। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল হুরায়ন আর আনন্দ কিছুই বুঝতে পারল না। গ্রামের সবার জোরাজুরিতে তাদেরকে কবুল বলে বিয়েটা করে নিতেই হলো। বিয়ে শেষে তাদেরকে একটা বাড়িতে এনে রাখা হলো। হুরায়ন এখনও থম মেরে বসে আছে। আনন্দ রুমের চারিদিকে হাঁটাহাঁটি করছে। কি থেকে কি হয়ে গেল সে এখনো বুঝতে পারছে না। হুরায়ন কান্না করতে করতে বলল, যে বিয়ে না করার জন্য এত দূরে চলে এলাম, এখন সেই বিয়েটাই তো করতেই হলো। তাহলে এত কষ্ট করে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে নেমে কি লাভ হলো? উল্টো 3 ঘন্টা ধরে বউ সেজেও একটা পিকও তুলতে পারলাম না। এই শাকচুন্নি, একদম চুপ। এমনিতেই টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে আবার তুই কী সব শুরু করলি? হ্যাঁ, আনন্দের ধমকে হুরায়নের স্বর নিচু না হয়ে উল্টে আরও বেড়ে গেল। এই তুই কি বুঝবি আমার কষ্ট? 3 ঘন্টা ধরে বসে তো আর তোকে সাজতে হয়নি। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে মেয়েদের মতো করে সাজবো? তাই তো বলি, আমাদের কষ্ট তুই কি বুঝবি? তাহলে তোর সাজের জন্য টেনশন হচ্ছে? হ্যাঁ, তো আর কিসের জন্য হবে? এই কুত্তি, আমাদের যে বিয়ে হয়েছে এটা কি ভুলে গেছস? ও মা, ভুলবো কেন? তাহলে তোর কোনো টেনশন হচ্ছে না? ধুর, দেখ তো, এমনিতেই বিয়ে করতে হতো, অমনিতেই করতে হতো, তাই এত চাপ নিয়ে কি লাভ? সিরিয়াসলি হুর, তুই বিষয়টাকে স্বাভাবিকভাবে কেমনে নিচ্ছিস? দেখ দোস্ত,
বিয়েটা আমাদের করতেই হতো, তা আজ কিংবা কাল। ধর আমরা আজকে পালিয়ে এলাম, আজ আমরা রাতটা পার করে দিলাম, কিন্তু কালকে আবার কোথায় যাব, কি খাবো, কি করব? ঠিক সেই আমাদের ফ্ল্যাটেই ফিরতে হবে। আর ফ্ল্যাটে গেলে যে আমাদেরকে আবারও বিয়েটা দিয়ে দিত, তাতে কোনো সন্দেহ নেই। তো তুই এখন কি বলতে চাইছিস? আমরা এখন দুজন দুজনকে মেনে নিই, বিয়েটা স্বাভাবিকভাবেই নেই, সংসার করি? দেখ, বিয়েটা আমাদের একদিন না একদিন কেউ একজনকে করতেই হতো, আর সেই কেউ একজন তুই হলে সমস্যা কি? বরং আরও ভালো হবে, কারণ আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে চিনি, একে অপরকে খুব ভালো করেই বুঝবো। তাই আমরা বরং এই সম্পর্কটা নিয়ে একটু ভাবি। বাবা হুর, আজকে সূর্য থুক্কু, এখন তো রাত, চাঁদ কোন দিকে উঠেছে রে? তোর মুখে এত মধুর কথা বের হচ্ছে। দেখ দোস্ত, এখন আমি ফাজলামির মুডে নাই, যা বলছি সিরিয়াস হয়ে বলছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বরং আজ থেকে এই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করব। দুজনে মিলে আরও কিছুক্ষণ আলোচনা করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তারা ফ্রেশ হয়ে যাদের বাড়িতে ছিল তাদেরকে কালকের সব ঘটনা খুলে বলল। সব শুনে ওনারাও আফসোস করল তাদেরকে বাজে কথা শোনানোর জন্য, এবং ক্ষমাও চেয়ে নিল। মুরব্বি দেখতে একজন এসে তাদেরকে নিয়ে একপাশে বসলেন। অতঃপর তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, দেখো, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তার উপর তোমাদের পরিবার থেকে তোমাদের বিয়েটা দিতে চেয়েছে, তাই আমার মনে হয় তোমাদের বিয়েটা হয়ে ভুল কিছু হয়নি। ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, যারা পরিবারের সম্মতিতে বিয়ে করে, সম্পূর্ণ এক অজানা অচেনা মানুষকে তারাও কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে সংসার করে। সম্পর্কটাতে মনের মাধুরী মিশিয়ে দুজনের একটু একটু ভালোবাসা দিয়ে সুন্দর একটা ভালোবাসাময় সংসার গড়ে তোলে। একটু ভেবে দেখলে বুঝবে ওই সম্পর্ক কিন্তু টেকে বেশি, ওই সম্পর্কের শেকড়টা অনেক বেশি মজবুত হয়। তোমরাও না হয় একটু একটু করে দুজনের বিন্দু বিন্দু ভালোবাসা, মায়া, আবেগ দিয়ে একটা ছোট অথচ মজবুত সংসার গড়ে তোলো। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। লোকটার কথাগুলো মুগ্ধ হয়ে শুনল দুজনে। হৃদয়ের অভ্যন্তরীণ থেকে দুজনেরই ইচ্ছে হলো লোকটার বলা কথা মতো একটা সুন্দর মজবুত সংসার গড়তে। কোনো এক মেঘলা দিনে দুজনে ওই নীলাম্বরের নিচে বসে মনে মনে না হয় মোহমেঘের আলাপনে মত্ত হবে। হুরায়ুন আনন্দর দিকে তাকিয়ে দেখলো আনন্দ তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে ছেয়ে আছে একরাশ মুগ্ধতার ছড়াছড়ি। হুরায়ুনের কেন জানি এখন আনন্দকে দেখে মারতে ইচ্ছে করছে না, বরং মনে স্বাদ জেগেছে এই অগোছালো আনন্দটাকে নিয়ে মন্তরিতে খেয়ে হারাতে, যে তরিতে চারিদিকে থাকবে ভালোবাসার ছড়াছড়ি। সেই তরির ছাউনির নিচে বসে দুজন দুজনের বাহু জড়িয়ে মোহমেঘের আলাপনে হৃদয় ব্যাকুল করতে। কি আশ্চর্য, হুরায়ুন চোখ ফেরাতে পারছে না কেন ওই উস্কো খুস্কো চুলের শ্যামবর্ণের 5 ফুট 9 ইঞ্চির ছেলেটার চোখ থেকে। আচ্ছা, তিন কবুলের জোর কি এতই বেশি? যে ছেলেকে দেখলে একদিন আগেও হাত নিষ্পিস করতো মারার জন্য, এখন সেই ছেলেটাকে দেখে কেমন একটা মায়া, আবেগ, টান অনুভব করছে। পাশের মুরব্বিটার ডাকে দুজনেরই ঘোর কাটে। দুজনে হকচকিয়ে দুই দিকে ফিরে গেল। তা দেখে লোকটা হাসলেন খানিকটা। অতঃপর তারা আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা এখনও মাঠে, আর সেখানে যেতে প্রায় 15 মিনিট হাঁটতে হবে। হাঁটতে গিয়ে হুরায়ুন একবার পড়ে যেতে নিলে আনন্দ তার হাতটা ধরে আগলিয়ে নিয়েছে। এখনও তার হাতটা আনন্দর শক্ত হাতের মুঠোয় বন্দি। দুজনের মাঝেই কোনো কথা নেই। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। নিস্তব্ধতা কাটিয়ে আনন্দ হুট করেই বলে উঠল, হুর, আমি একটা মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসি, সেটা তো তুই জানিস, তাই না? আজকে আমি তোকে বলবো সেই মেয়েটা কে। হুরায়ুনের বুকটা ধক করে উঠল। আনন্দ অন্য কাউকে ভালোবাসে শুনে কথাটা মাথায় আসতেই হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এমন কেন হলো?
তার ভাবনার মাঝে আনন্দ আবারও বলল, মেয়েটার প্রেমে পড়েছিলাম আমি ঠিক 7 বছর আগে। স্কুলে সেদিন সিনিয়রদের বিদায় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সে একটা পার্পল কালারের গাউন পরেছিল। সারাদিন 2 বিনি করে রাখা কোমর অবধি চুলগুলো সেদিন খোলা রেখে এসেছিল। খুব সুন্দর করে সেজেছিল। কেন জানি সেদিন ওই চিরচেনা মুখটাকে দেখে মনে হয়েছিল আমি বোধহয় মন হারিয়েছি। কিন্তু পরক্ষণেই ওর আর আমার সম্পর্কটা মাথায় আসতেই নিজেকে সামলে নিই। ভেবেছিলাম এটা আমার আবেগ, সময় গেলে তার প্রতি আমার সদ্য জন্মানো মোহ কেটে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। ওই মোহ থেকে আমি এই 7 বছরেও বেরিয়ে আসতে পারিনি। উল্টে আরও তাকে নিয়ে মোহ মেঘের আলাপনে মত্ত হয়েছি। তাকে ভালোবেসেছি আরও বেশি করে। কথাগুলো বলেই থামল সে। হুরায়ন এখনো হাঁ করে তাকিয়ে আছে। আনন্দর কথা থামতেই সে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, আনন্দ, এই মেয়েটা কি আমি? আনন্দ কোনো উত্তর দিল না। গাড়ির কাছে চলে আসায় গাড়িতে উঠে বসলো। সারা রাস্তা দুজনে আর কোনো কথা বলল না। ফ্ল্যাটের সামনে এসে আনন্দ হুরায়নের হাত ধরে তাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। হুরায়ন এখনও নিশ্চুপ। আনন্দ কলিং বেলে চাপ দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। আনন্দর মা দরজা খুলে তাদেরকে দেখে হাসি মুখে ফ্ল্যাটে ঢুকালো। কালকের ঘটনা ওনারা সবাই জানেন। আনন্দ কাল রাতে সব খুলে বলেছে কল করে। তারা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলেন। কালকে অবশ্য রাগারাগি করেছিল, কিন্তু হুরায়ন মানিয়ে নিয়েছে। দুজনের সাথে কিছুক্ষণ কথা বলে তাদেরকে ফ্রেশ হতে পাঠালো। আনন্দের মা কালকেই হুরায়নের সব জিনিস আনন্দের রুমে নিয়ে এসেছে। হুরায়ন সেটা জানতে পেরে আনন্দর রুমে গিয়ে শাওয়ার নিয়ে কাপড়গুলো ছাদে শুকাতে দিতে চলে গেল। কাপড়গুলো শুকাতে দিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। এই পর্যন্ত সে কারোর সাথে তেমন কথা বলেনি। আনন্দের মা ও ভাবের সাথে হালকা কথা বলেছে, আর কারোর সাথে কথা বলেনি। তার মাথায় এখনো আনন্দের সেই কথাগুলো ভাবছে। হুট করে দুটো হাত এসে তাকে জড়িয়ে ধরায় খানিকটা ভয় পেল। কিছু বলতে নিলে কানের কাছে ফিস ফিস করে কেউ একজন বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক হুর, সময়টাকে অনুভব কর। কথাটা বলাতে হুরায়ন বুঝে নিল এটা আনন্দ। সে আর কিছু না বলে দাঁড়িয়ে রইল চোখ বন্ধ করে। সেই মেয়েটা তুই হুর। হ্যাঁ, সেই মেয়েটা তুই। আমার রৌদ্রোজ্জ্বল তপ্ত দুপুরের এক পশলা বৃষ্টি তুই। আমার মোহ মেঘে আলাপনে মত্ত নারীটি তুই হুর। হুরায়নের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। সেও একইভাবে ফিসফিসিয়ে বলল, আমিও কালকে থেকে একজনকে ভালোবাসি। সে আমার ব্যক্তিগত পুরুষ, আমার স্বামী। তার সাথে আমি সারা জীবন মোহমেঘের আলাপন করতে চাই। দুজনের মুখেই মিষ্টি হাসি, প্রাপ্তির হাসি, ভালোবাসার হাসি। প্রতিদিন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর হ্যাঁ, গল্পটি শুনে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।